আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ফরদ সরকার আজকে হাজির হয়েছি। গতদিন সেট ফাংশনের অর্ধেক এক লেকচার দেওয়া হয়েছে, আজকেও ওইখান থেকে আবার শুরু করা হবে। এসএসসি ব্যাচ 2022 সাল সাধারণ গণিত লেকচার 2 অধ্যায় 2। তো সেদিন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সেদিনকার ক্লাসে সেট ফাংশনের একটা কোশ্চেন থেকে শেষ হয়েছিল, তো আমরা বাকি অংশটুকু আলোচনা করবো। সেদিন আলোচনা করেছিল একটা হলো সেটকে তালিকা পদ্ধতি গঠন পদ্ধতিতে ছিল, তালিকা পদ্ধতিতে প্রকাশ করার অংশটুকু সেদিন আলোচনা করা হয়েছিল। তো আজকে আমরা অন্য একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো সেই কোশ্চেনটা হলো এরকম, পাওয়ার সেট নির্ণয়, পাওয়ার সেটের উপাদান সংখ্যা নির্ণয় এবং সেটা 2n সূত্রকে সমর্থন করে কিনা। মানে আমরা সেদিন শিখছিলাম উপসেট সংখ্যা নির্ণয়, উপসেট সংখ্যা কতটি হবে এটা সূত্র শিখছিলাম 2n। তো আজকে একটা অঙ্ক আছে, এরকম টাইপের একটা অঙ্ক আছে যে এর উপসেট সংখ্যা 2n কে সমর্থন করে কিনা, এই অঙ্কটা আজকে আমরা করব। যেমন ধরেন এই অঙ্কটা, একটা অঙ্ক দেওয়া থাকবে এরকম যে এ একটা সেট এ বি সি, এই সেটের 3টা উপাদান। তো হলে দেখাও যে পাওয়ার অফ এ এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এখানে একটা কথা আছে, যেখানে n হচ্ছে এ এর উপাদান সংখ্যা। তো আমাদের এখানে এ সমান দেওয়া আছে এ বি সি, একটা উপাদান, একটা সেটের উপাদান এ বি সি, 3টা উপাদান দেওয়া আছে। তো এটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করে দেখাইতে হবে যে পাওয়ার সেট, আসলে পাওয়ার সেট আর উপসেট, একটা সেটের উপসেট যতগুলো সেই সেটের সংখ্যাটাই হলো ওই সেটের হলো পাওয়ার সেট। একটা সেট আকারে প্রকাশ করলে, একটা সেটের উপসেটগুলোকে একটা সেট আকারে প্রকাশ করা হলে যে সেটটা পাওয়া যায় সেটা হলো ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট বলা হচ্ছে। তো এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এটা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে একটু দেখি আমরা এখন অঙ্কটাতে যাই, সমাধান। আমাদের দেওয়া আছে a ইকুয়াল টু দেওয়া আছে হলো a b c। তো এখন আমরা দেখব যে পাওয়ার সেট নির্ণয় করব এটা। তারপরে আমরা দেখব যে উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে কিনা। ঠিক আছে, তাহলে পাওয়ার অফ a, তাহলে পাওয়ার অফ a বলতে কি, আমাদের প্রথমে এখানে কয়টা উপাদান আছে, এখানে আছে উপাদান আছে 1টা 2টা 3টা। আসলে পাওয়ার সেট নির্ণয়ের নিয়মটা হলো প্রথমে আমাদের একটা একটা করে নিতে হবে। একটা একটা করে বলতে কি a নিলাম, তারপরে b নিলাম। দেখেন এই একটা সেটকে ভাঙা হয়েছে অনেকগুলো সেট। তাহলে এই সেটটা কি, এই সেটের উপসেট, এই সেটটা হলো এই সেটের উপসেট। আমি বলছিলাম যে পাওয়ার সেট বলতে গেলে উপসেটের সংখ্যা বোঝাচ্ছে। তারপর সি নিলাম। তাই একটা একটা করে যদি আমাদের নেওয়া শেষ হয়ে গেল, তাহলে আমরা এখন দুইটা করে নেব। দুইটা করে কিভাবে নেব, এ বি নিলাম, আবার এর সাথে কি নিলাম, সি নিলাম। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হবে আর মাঝখানে সবগুলো কমা হবে। এ সি নিলাম, তাহলে এ বি নেওয়া হলো, এ সি নেওয়া হলো, এখন বি সি। দেখেন আমাদের দুইটা করে নেওয়াও শেষ হয়ে গেল, কারণ আমরা সি এ নিতে পারবো না। সি এ বলতেই তো এসি বোঝাচ্ছে, কারণ সেটের উপাদানগুলো এলোমেলো ভাবে থাকলেও একই বোঝায়। এসি নেওয়া হয়েছে, তারপর সি বিও নিতে পারবো না কারণ বিসি নিছি, আবার বি এও নিতে পারবো না কারণ এ ভি নেওয়া হয়ে গেছে। তার মানে কি আমাদের দুইটা করে নেওয়া শেষ হয়ে গেছে। এখন আমরা 3টা করে নেব, এ বি সি। তাহলে এ বি সি 3টা নিলাম, যেহেতু 3টা করে নেওয়ার পর দেখা গেল যে ওই সেটের উপাদানটা নেওয়া হয়ে গেছে। যখন দেখলাম যে লাস্ট পর্যন্ত ওই সেটটাই নেওয়া হয়ে গেছে, তখন আমরা আরেকটা কি দেব, ফাঁকা সেট ওয়ারিং। তারপর আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর এই যে প্রথমে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন দেখি আমরা এখানে কয়টা উপাদান আসলো, 1টা 2টা 3টা 4টা 5টা
6টা 7টা 8টা। তাহলে পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা এখানে আসলো 8টা। আর আমাদের a সেটের উপাদান সংখ্যা কটা আছে? 1টা 2টা 3টা, যেটা হলো n এর মান। এই যেখানে বলা হচ্ছে n হচ্ছে a এর উপাদান সংখ্যা। তার মানে এখানে হলো n। তো সুতরাং a এর উপাদান সংখ্যা, a এর উপাদান সংখ্যা n equal to 3। আর সুতরাং পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা 3 সংখ্যক। পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা দেখা গেল যে এখানে 8 সংখ্যক বা 8টি। আমরা গুনে নিছি 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের হলো পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা হলো 8 সংখ্যক। তাহলে এখন দেখেন, তাহলে আমি অঙ্কটা মুছে দেই যেহেতু বোর্ডে জায়গা কম। সবাই আশা করি ক্লাসটা মনোযোগ সহকারে করবেন, তাহলে কিছু না কিছু একটু উপকার হবে সবারই আশা করি। আর সাবস্ক্রাইব করেন। তো 8 সংখ্যক, তাহলে এখানে 8 পাইলাম, তো 2 এর উপর কিউব দিলে 8 হয়, 8 সংখ্যক। আচ্ছা, এখন 2 এখানে n equal to 3, তার মানে কি 3 equal to n, উল্টা কথা। তাহলে n এর 3 এর বদলে এখানে কি বসাইলাম? n বসাইলাম। তার মানে কি পাওয়ার অফ a এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n সূত্রকে কি করলো? সমর্থন করলো। তাহলে আমরা প্রমাণ করে দেখাইলাম। তার মানে কি শুট যেটা দেখাইতে বলছে, তার মানে কি শুট দেখানো হলো। এই টাইপের এটা একটা অঙ্ক থাকে এখানে, আর একটা অঙ্ক এখানে থাকে মোটামুটি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর বুঝতে যদি কেউ যদি না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কমেন্ট বক্সে যদি কেউ যদি কোনো প্রশ্ন করেন আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব যথাসাধ্য। এখানে আর একটা অঙ্ক আছে, হলো কি আর একটা সেট আছে, কার্তেশীয় গুণজ সেট। কার্তেশীয় গুণজ সেট একমাত্র সেট যেটা কার্তেশীয় গুণজ সেট, এটার উপাদানগুলো জোড়ায় জোড়ায় থাকে এবং এখানে শুধু ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়, তাছাড়া অন্য কোনো সেটে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয় না। তো আসলে কর্মজোর সেটটা একটু আমি বুঝাই, তারপরে এই কর্মজোরের অঙ্কগুলোতে যাই। কর্মজোর সেটটা একটু আমি বুঝাই, একটু দেখেন। যেমন ধরেন হলো কর্মজোর সেট, যেমন x, y, এটা একটা ক্রোমোজোম সেট। কারণ এটা হলো x, এটা হলো y, এটা যদি a সেট থেকে আসে, এটা হলো b সেট থেকে। দুইটা সেট যদি হয়, একটা a এবং b, এই দুটো যদি ক্রস করা হয়, a ক্রস b করলে তখন এরকম জোড়ায় জোড়ায় কিছু উপাদান পাওয়া যাবে। আর এটার প্রথমটা হলো a সেট থেকে, দ্বিতীয়টা হলো b সেট থেকে। প্রথম মানটাকে ভুজ বলা হয়, আর দ্বিতীয় মানটাকে বলা হয় হলো কোটি, মানে গ্রাফ পেপারে যা আমরা পড়ছি সে ঠিক ওই রকমই। তাহলে এখানে a ক্রস b, তো a ক্রস b, ধরেন a একটা সেট হলো এইটা, a সমান ধরলাম হলো 1 2, আর b সমান ধরলাম হলো 2 3। তাহলে a ক্রস b, তাহলে a ক্রস b কত আসতেছে? a ক্রস b আসতেছে হলো 1, 2 ক্রস 2, 3 মান বসাইলাম। তো এখন ক্রস নির্ণয়ের নিয়মটা হলো কি, এই 1 দ্বারা 2 কে গুণ করতে হবে। 1 দ্বারা যেমন আমরা আসলে গুণ করি, সাধারণভাবে গুণের নিয়ম এটা না, a ইনটু a প্লাস b, a গুণন a প্লাস a গুণন b। ঠিক এখানে ওই রকম করেই গুণ করতে হবে, শুধু গুণ চিহ্নটা দেওয়া যাবে না, মানে গুণের পরিবর্তে মাঝখানে কমা দিতে হবে। 1, 2, আবার 1 দ্বারা 3 কে নিলে 1, 3। এইটা আমি বলছিলাম একমাত্র সেট কার্তেশীয় গুণজ সেট যেখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়, তাছাড়া কোনো সেটে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয় না। তারপর 2 দ্বারা যদি এখানে গুণ করি, তাহলে 2 গুণন 2, 2, 3, আর লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের আবদ্ধ করতে হবে। তাহলে এই গেল আমাদের কার্তেশীয় গুণজ সেটে। এখানে দেখেন এই 1টা আসছে এ সেটের উপাদান থেকে, এখান থেকে, আর এই 2টা নিলাম বি সেট থেকে। তার মানে কি
একটা আসলো প্রথম ক্রোমোজোমের প্রথমটা আসে কি এ সেট থেকে, আর দ্বিতীয়টা আসে হলো কি বি সেট থেকে। তার মানে কি আমাদের এটা যদি বলা হয় তাহলে এটা এ সেটের উপাদান, এটা হলো কি বি সেটের উপাদান। তার এই গেল হলো কার্তেশীয় গুণের নির্ণয়ের নিয়ম এটা। তো একটা আমার ক্রোমোজোমের একটা অঙ্ক আছে এখানে আপনাদের বইয়ে, একটা ক্রোমোজোমের অঙ্ক বলতে 7-এর ক নম্বর একটা অঙ্ক আছে, এরকম টাইপের একটা অঙ্ক একটু করে দিয়ে দেখেন। তো তারপরে আমি আসলে দ্রুত আমরা আসলে মূল বিষয়গুলো আলোচনা করতেছি, তারপর সৃজনশীল নিয়ে আলোচনা করব, তাহলে আমরা ডিটেলস বুঝতে পারবো। তো একটু দেখেন যে 7-এর ক নম্বর যে অঙ্কটা ছিল আপনাদের বইয়ে, এখানে দেওয়া আছে হলো x - 1, y + 2 equal to y - 2, 2x + 1। আমি ভেঙে ভেঙে সব করাবো, একটু বড় হলেও সমস্যা নেই, সবাই যেন বুঝতে পারেন, কারণ প্রশ্ন করে যেহেতু এখানে লাইভ প্রশ্ন করার কোনো সুযোগ নাই, তো ভেঙে ভেঙেই করাবো। তো এখানে দেখেন এটা একটা ক্রোমোজোম আর এটা একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোম দুইটা সমান সমান দেওয়া আছে, ইকুয়াল দেওয়া আছে। এই ইকুয়াল থাকার অর্থ হচ্ছে এই ক্রোমোজোমের দুইটা মান আছে, এটা x বলা হবে, এটা ভুজ, এটা কোটি, এটা ভুজ, এটা কোটি। দুইটা ক্রোমোজোম সমান হওয়ার তো সত্য হলো ভুজ আর ভুজ সমান কোটি, আর হলো কোটি সমান হবে। তার মানে আমরা এখান থেকে লিখতে পারি x - 1 = y - 2, এটা আমরা লিখতে পারি। তো বা x - y, yটা যদি বেশি এখানে প্লাস ছিল, এই বেশি কি হলো মাইনাস হলো, আর এখানে -2 ছিল, 1টা বেশি কি হবে +1, বা x - y = -1, 1 নং সমীকরণ। আবার এটা প্রথমটার ক্ষেত্রে গেল। এখন দ্বিতীয় উপাদান সমান দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদানে কি ছিল এখানে y + 2, আর এখানে ছিল হলো 2x + 1। তাহলে x আর y গুলো একপাশে করি, বা এখানে 2x টা প্লাস ছিল, এই পাশে এসে কি হলো মাইনাস হলো, প্লাস y, এখানে +1 ছিল, এই পাশেটা +2 টা -2 হয়ে গেল, বা -2x + y - 1, 2 নং ইকুয়েশন। তাহলে আমরা এটা একটা ইকুয়েশন পাইলাম, এটা একটা ইকুয়েশন পাইলাম। আসলে মূলত এই অঙ্কটার কাহিনী হলো 7-এর ক নম্বর অঙ্কটার কাহিনী হলো কি, এরকম একটা ক্রোমোজোম দেওয়া আছে, এখান থেকে x ও y এর মানটা আমাদের বের করতে হবে। মানে এখানে কোশ্চেনটা হলো ছিল এইটা, হলে x, y সমান কত, এরকম। মানে এটা সমান যদি এই ক্রোমোজোম সমান এই ক্রোমোজোম হলে x সমান x, y বলতে কি x এবং y এর মানটা কত। তাহলে আমরা দুটি ইকুয়েশন পাইছি। আমরা ক্লাস 8 এ থাকতে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি বা যে কোনো একটা পদ্ধতি করছিলাম। তো আমরা যে কোনো একভাবে এটা আমরা সমাধান করে x এর মানটা আমরা বের করব। দেখেন এখানে আমরা আসলে অপনয়ন পদ্ধতিটা ইউজ করলে সবচেয়ে বেশি সোজা হবে, যেটা যোগ বিয়োগ পদ্ধতি বলা হয়। যেমন ধরেন এখানে 1 নং সমীকরণটা ছিল কি x - y = কি -1, আর -2x + y = -1। আমরা অপনয়ন পদ্ধতিতে জানি যে সহগগুলো যদি সমান থাকে তাহলে গুণ করার দরকার নাই, আর সহগ যদি সমান যদি না থাকে একটা সহগ দ্বারা, যেমন x এর সহগ দ্বারা এটাকে গুণ করতে হবে, আর এই x এর সহগ দ্বারা এই সমীকরণকে গুণ করতে হবে। এখানে দেখেন x এর সহগটা কিন্তু সমান নাই, এখানে x এর সহগ আছে কি 1, আর x এর সহগ আছে -2। তাহলে এই যদি সমান করতে চাই তাহলে এই 2 দ্বারা এটাকে গুণ করতে হবে, চিহ্নের দরকার নাই, 2 দ্বারা এটাকে গুণ করতে হবে, 1 দ্বারা এটাকে গুণ করতে হবে, তাহলে আমরা সহগগুলো সমান করতে পারবো। কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে যে y সহগ সমান আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মানে আমাদের গুণ করার কোনো দরকার নেই, y মিলে আছে। এখন দেখবো যে চিহ্নের মিল আছে কি না। এখানে চিহ্ন আছে কত -1, আর এখানে আছে কি, এখানে চিহ্ন আছে মাইনাস, আর এখানে চিহ্ন আছে কি প্লাস। যখন অপনয়ন পদ্ধতিতে এরকম গুণ করে সমান করার সময় যেহেতু সমান আছে, কারণ সমান করতে হয়নি, এখন দেখবো আমরা চিহ্নটা যেহেতু বিপরীত, তার মানে আমাদের যোগ করতে হবে। এখানে যদি মাইনাস থাকতো, এখানে মাইনাস, যদি চিহ্ন যদি একই হতো তাহলে বিয়োগ করা লাগতো, এখানে প্লাস, এখানে প্লাস, মানে চিহ্ন যদি একই হয় তাহলে বিয়োগ, আর চিহ্ন যদি বিপরীত থাকে তাহলে যোগ করতে হবে। তাহলে আমরা 1 নং 1 + 2 করে পাই। তো এখন দেখেন 1 নং সমীকরণ ছিল x - y = -1,
আর -2x + y = -1। যদি যোগ করি, যোগ করলে চিহ্ন দেওয়ার দরকার নাই, যোগ করলে এখানে y আর y কি কাটা যাচ্ছে, -2x থেকে x গেলে থাকে কি -x, বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে, কারণ x এর থেকে দুইটা x বড়, তাহলে এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে, তার মানে এখানকার চিহ্নটাও যোগ বিয়োগ করে মাইনাস হবে। -1 আর -1 যোগ করলে -2, দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ গেল, x = 2। আর x এর মানটা আমরা এই যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আছে, 1 এবং 2 নং যে সমীকরণ আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে যদি আমরা x এর মান বসাই দেই, তাহলে y এর মানটা আমরা পেয়ে যাব। আচ্ছা, আমরা 2 নং সমীকরণে বসাই, আপনারা চাইলে 1 নং সমীকরণেও বসাইতে পারেন, আমি 2 নং সমীকরণে বসাইলাম। 2 নং এ x এর মান বসিয়ে পাই। 2 নং সমীকরণে ছিল -2x, তাহলে x এর মান হলো 2 প্লাস y ছিল, তাহলে y বসালাম, আর ইকুয়াল টু ছিল হলো -1। মানে 2 নং সমীকরণ ছিল এইরকম, -2x + y = -1, এটা ছিল 2 নং সমীকরণ ছিল। তো আমরা এখানে কি বসাইলাম, x এর পরিবর্তে 2 বসাইলাম, আর y আছে আর -1, তাহলে y এর মানটা এখন বের হয়ে আসবে, বা এর y টা রাখলাম, 2 এর 2 গুণ করলে 4, এই -4টা যদি বেশি ট্রান্সফার করে দেই, তাহলে হবে হলো +4, একটা প্লাস একটা মাইনাস, তার মানে কি বিয়োগ করতে হচ্ছে, তো 4 তে 1 গেলে থাকতেছে কত, 3, তাহলে y এর মান 3। তো সুতরাং আমাদের অ্যানসার x, y এর মান চেয়েছিল, x এর মান 2 আর y এর মান হলো 3, আমাদের অ্যানসার শেষ। এই গেল আমাদের ক্রমজোড়ের অঙ্ক। তো সেট থেকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, হলো কি ভেন চিত্র। তো আজকে আমরা ভেন চিত্র পর্যন্ত আলোচনা করে আজকে শেষ করব, বেশি আলোচনা আজকে বেশি করব না, ভেন চিত্র করব। এখানে ভেন চিত্রটা কি, বিজ্ঞানী জন ভেন এই ভেন চিত্রটা আবিষ্কার করে, তার নাম অনুসারে এই চিত্রটার নাম ভেন চিত্র দেওয়া হয়। আসলে সেটকে যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাকে বলা হবে হলো ভেন চিত্র, মানে সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে সমাধান করার যে পদ্ধতি, সেটাই হলো ভেন চিত্র। তো আসলে আমরা একটা অঙ্কের মাধ্যমে যদি অঙ্কটা করি, তাহলে আমাদের সবচেয়ে বেশি ক্লিয়ার হয়। যেমন ধরেন এই একটা সেট, আমি ভেন চিত্র একটু বুঝাই দিই, আসলে দাও 1 2 3, আর বি একটা সেট হলো 3 4 5। তো এই দুইটা সেটকে যদি ভেন চিত্র, অর্থাৎ আয়তাকার ক্ষেত্রের মাধ্যমে যে চিত্রের মাধ্যমে যে চিত্রটা প্রকাশ করে, ভেন মানে চিত্রের মাধ্যমে যে সেটকে প্রকাশ করা হয়, সেটা ভেন চিত্র। আচ্ছা, আমাদের এখানে সেট আছে কয়টা, একটা দুইটা, তার মানে আমাদের এখানে বৃত্ত নিতে হবে দুইটা। আচ্ছা, এই দুটোর মধ্যে কি কোনো কমন উপাদান আছে? হ্যাঁ, কমন উপাদান 3 আছে। তাহলে কমন উপাদান যদি থাকে, তাহলে বৃত্ত দুটো হবে পরস্পর ছেদি, মানে পরস্পরকে ছেদ করবে। আর কমন উপাদান যদি না থাকে, তাহলে বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করার দরকার নাই। আচ্ছা দেখেন, এখানে আমাদের এ সেটের উপাদানগুলো কি 1 2 3, 1 2, এখন এই 3 উপাদানটা কিন্তু কমন, তার মানে এটা হলো এই যে কমন ঘরের মধ্যে পড়বে। আর বি সেটের উপাদানগুলো কি 3 4 5, তাহলে এটা যদি হিসাব করি, তাহলে এটা বাদ, এই বৃত্তটা নাই, মনে মনে কল্পনা করেন। তাহলে এটা যদি করি, তাহলে কি 3 আর এটা 4 দিলাম, আর এটা হলো 5 দিলাম। এই হলো ভেন চিত্রের মাধ্যমে হলো সেটের প্রকাশ। তার মানে আমাদের যদি ইন্টারসেকশন করতে বলে, তাহলে কি আমাদের কি এই তিনটা হবে, মানে কি দুইটার মধ্যে কমন কি 3, তার মানে ইন্টারসেকশন করলে এই দুইটা থেকে, তাহলে কি आंसर 3। এই চিত্র থেকে পাইলাম যে a ইন্টারসেকশন b হলো 3, মানে এইটা হলো ইন্টারসেকশন, ঠিক আছে। আচ্ছা, আর সবগুলো মিলে যদি বলি, তাহলে সবগুলো মিলেই তো ইউনিয়ন, a ইউনিয়ন b হলো 1 2 3, সবগুলো নিতে হবে 4 5। আচ্ছা, এখন a থেকে যদি b বাদ দিতে বলেন, a বাদ b, a বাদ b বলতে কি a সেটের মানগুলো থেকে b বাদ দিলে, b অংশটুকু বাদ দিলাম, এই বৃত্ত নাই, তাহলে থাকলো কি 1 2, শুধু a বাদ b বলতে বোঝাচ্ছে কি শুধু a, কমন বাদ, তাহলে কমন বাদ দিলে থাকতেছে কি 1 2। ঠিক b বাদ a যদি বোঝাই আমরা, b বাদ a, তাহলে এখানে 4 5 চিত্র থেকে আমরা পাচ্ছি একবার ডাইরেক্ট। তাহলে এটাই হলো আমাদের ভেন চিত্রের মোটামুটি আলোচনা। তাহলে ভেন চিত্র অঙ্ক আছে, তাহলে ভেন চিত্র কি সৃজনশীল আসে অনেক সময়, কিন্তু খুব অতটা ইম্পর্টেন্ট না।
তাহলে আমরা একটু ভেঞ্চিত্রের একটা সৃজনশীল অঙ্ক আছে বইয়ে, সেই অঙ্কটা করলে মোটামুটি একটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার ধারণা চলে আসবে আমার। তো এখানে আপনাদের বইয়ের হলো 12 নম্বর একটা অঙ্ক আছে ভেঞ্চিত্র দিয়ে সৃজনশীল অঙ্ক। সৃজনশীল অঙ্কটা করি না, আর সৃজনশীলটাও করি, 11 নম্বরটাও সৃজনশীলটাই করি, তাহলে মোটামুটি আপনাদের ক্লিয়ার হবে। 11 নম্বর 11 নম্বর 11 নম্বর অঙ্ক না 12 নম্বর, সরি 12 নম্বর অঙ্ক মূল বইয়ের 12 নম্বর অঙ্ক। এখানে বলছে হলো 100 জন শিক্ষার্থীর মধ্যে কোন পরীক্ষায়, মানে মোট শিক্ষার্থী হলো 100 জন, 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো একটা পরীক্ষায় বাংলায় পাশ করছে হলো, বাংলায় পাশ করে। আচ্ছা আমি চিত্র মাধ্যমে দেখে আপনারা একটা অঙ্কটা পড়তেছি, আপনারা একটু শুনবেন মনোযোগ দিয়ে। 100 জন শিক্ষার্থী আছে, মানে মোট শিক্ষার্থী হলো 100 জন, তাহলে মোট যখন বলবো এই পুরা আয়তক্ষেত্র নিলেই হলো সার্বিক সেট, এই পুরা আয়তক্ষেত্রটা হলো সার্বিক সেট, তাহলে ইউ সার্বিক সেট দ্বারা, তাহলে মোট শিক্ষার্থী হলো 100 জন। তো এই মোট শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন বাংলায় পাশ করে, তাহলে বাংলায় পাশ করতেছে 65 জন, আর 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি মিলে পাশ করতেছে। তার মানে কি দুইটা বিষয় এখানে, কিন্তু একটা বাংলা একটা হলো ইংরেজি, এই দুইটা মিলে পাশ করছে হলো 48, মানে উভয় বিষয়। এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে, তাহলে এটা ভেন চিত্রে আমাদের প্রকাশ করতে হবে, এটা ক নাম্বার কোশ্চেন। তাহলে ভেন চিত্রে যখন প্রকাশ করতে, এখানে সেট হলো দুইটা, একটা বাংলা আর একটা হলো ইংরেজি। বাংলা সেটটাকে বি দিলাম আর ইংরেজি সেটটাকে হলো ই দিলাম। তো এখন বলছে যে বাংলায় পাশ করে হলো কতজন, 65 জন, এই কথাটা বলছে, তাহলে বাংলায় হলো 65, তার মানে কি পুরা বৃত্তটা হলো 65, আর বাংলা এবং ইংরেজি মিলে পাশ করে হলো 48, বাংলা এবং ইংরেজি মিলে পাশ করে হলো 48, মানে 48 বাংলা এবং ইংরেজি মিলে। আর উভয় বিষয়ে ফেল বলতে ফেলের সাথে তো পাশের কোনো সম্পর্ক নেই, তার মানে ফেলকে আলাদা হবে, তাহলে উভয় বিষয়ে ফেলের সেটে এফ দিলাম, উভয় বিষয়ে ফেল করে হলো 15 জন। তাহলে এখানে কথা হলো আমরা এই সম্পূর্ণ বৃত্তটা জানি 65 আর এটা দিলাম 48, তাহলে আমরা এই অংশটুকু কিন্তু বের করতে পারি, শুধু বাংলা কিন্তু বের করতে পারি। কিভাবে? 65 থেকে যদি 48 বাদ দেই তাহলে এইটুকু হয় হলো 17, তার মানে শুধু বাংলা বের হলো 17, বাট শুধু ইংরেজিটা কি জন্য বের করতে পারতেছি না, কারণ এই সম্পূর্ণটুকু আমাদের হলো দেওয়া নাই। তো এখন দেখেন আমাদের খ নাম্বার কোশ্চেন হলো শুধু বাংলায় কতজন পাস করে এবং শুধু ইংরেজিতে, তার মানে আমাদের বের করতে বলছে এইটুকু আর এই অংশটুকু আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তাহলে আমি একটা কথা বলি, আমাদের এই অংশ এই অংশ আর এই অংশ আর এই অংশ এটা মিলে মোট 100 হওয়া লাগবে, কারণ মোট ছিল কি 100 জন, কারণ আমাদের বাংলা ইংরেজি মিলে যতজন শিক্ষার্থী আছে প্লাস ফেল করলো যতজন, এই মোট শিক্ষার্থী হলো 100 জন। তাহলে আমরা যদি এটা এটা এবং এটা এবং এই অংশ, মানে এই অংশ আলাদা অংশ 17, এই অংশটুকু 48, এই অংশটুকুর একটা মান থাকবে, আবার এই অংশটুকু আছে, এই কয়টা যোগ করলে আমাদের কি হওয়া লাগবে, 100 হওয়া লাগবে। আচ্ছা শুধু বাংলাটা আগে আমরা বের করে নিই। আচ্ছা আমি ক নম্বরের বর্ণনাগুলো দিলাম না, কারণ ক নম্বরের বর্ণনাটা হবে কি, যে লিখবো যে মনে করি বি একটা সেট, বি হলো বাংলা সেট এবং ই হলো ইংরেজি সেট, উভয় বিষয়ে পাস করে 48 জন এবং উভয় বিষয়ে ফেল করে, মানে ফেলের সেট হলো এফ, ভেন চিত্রে চিহ্নিত করা হলো। তো এখানে হলো শুধু বাংলায় পাস করে, শুধু বাংলায় পাস করে, এটা আমরা এখন দেখাবো। দেখেন শুধু বাংলায় পাস করে, মোট ছিল বাংলায় 65 জন আর হলো 48 জন উভয় বিষয়, এই যে এইটুকু বাদ দিলে থাকে হলো 17
জন। আচ্ছা, এখন আমাদের যেহেতু আমরা এটা বের করতে পারতেছি না, ওটা ধরে নিতে হবে। ধরি শুধু ইংরেজিতে পাস করে এক্স জন। এক্স এর মানটা আমরা কিভাবে বের করব? একটা ইকুয়েশন দিয়ে, এটা এটা এবং এটা ধরে নিলাম কি এক্স, তাহলে এটা এটা এবং এটা এবং এটা যোগ করলে আমাদের 100 হবে, তখন আমাদের হলো এক্স এর মানটা আমাদের বের হয়। তাহলে দেখেন একটু কিভাবে। সত্য মতে মুছে দিলাম ভেন চিত্রটা। শর্ত মতে হলো এখানে ছিল 17 প্রথমটাতে, প্রথম অংশ, তারপরে কি 48, তারপরে হলো x, তারপরে হলো 15, এটা ইকুয়াল টু কি হবে 100। 17 আর 48 যোগ করলে 65 আর 15 যোগ করলে হয় 80, 100। এই 80টা হিসাব বিয়োগ হবে, 100 থেকে যদি 80 বিয়োগ দেয় তাহলে কি x এর মান 20। তাহলে এই ধরেছিলাম কি শুধু ইংরেজিতে পাস করে, তাহলে কি শুধু বাংলায় পাস করে 17 জন, শুধু ইংরেজিতে পাস করে 20 জন। তাহলে আমাদের অ্যান্সার শেষ। সুতরাং শুধু বাংলা ও ইংরেজিতে, শুধু বাংলায় পাস করে 17 জন। এটা তো একটা অ্যান্সার পাইছি। আচ্ছা, তো কিছু লেখার দরকার নেই অ্যান্সারে, ওই যে খালি এখানে শুধু ইংরেজি, কারণ শুধু বাংলাতে লিখছি তো শুধু ইংরেজিতে পাস করে, এটা আমরা লিখলাম। পাস করে 20 জন। এই গেল আমাদের হলো এই অঙ্ক খ নম্বর। আর এটার গ নম্বরে আছে হলো এটার গ নম্বরে আছে হলো যে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেলের সংখ্যা দ্বয়ের মৌলিক গুণনীয়কের সেট দুটি সমযোগ সেট। গ নম্বর উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস করে হলো 48 জন, আর উভয় বিষয়ে ফেল 15 জন। আচ্ছা, এই সংখ্যা দুইটার মৌলিক গুণনীয়ক বের করতে হবে। মৌলিক গুণনীয়কের সেটটা সংযোগ সেট বলতে ইউনিয়ন আমাদের নির্ণয় করতে হবে। তাহলে 48 এর মৌলিক গুণনীয়ক, গুণনীয়কের সেট এখানে ধরে নিতেছি, সেট ধরলাম সি। সি ইকুয়াল টু সেট ধরা হলো কি সি, তাহলে 48 এর মৌলিক গুণনীয়কের সেট হলো সি। তো এখন কথা হলো 48 এর মৌলিক গুণনীয়ক কিভাবে বের করব, এটা আমরা সাইডে বের করে নেব এইভাবে। তাহলে 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, আর 3 দুগুণে 6। এখানে মৌলিক গুণনীয়কে দেখা গেল যে 2 আছে 4 বার আর 3 আছে 1 বার। তো সেটের ক্ষেত্রে আসলে মৌলিক সেটের ক্ষেত্রে কোনো সংখ্যা পুনরাবৃত্তি হয় না, তাহলে কি 2 যেহেতু 4 বার আছে 2 লিখতে হবে 1 বার, আর 3 লিখলাম 1 বার। এখন কথা হলো 15 এর মৌলিক গুণনীয়কের সেট। 15 কে যদি আমরা ভাঙাই তাহলে 3 × 5 = 15, তাহলে এটা ধরলাম ডি, তাহলে 3 এবং হলো 5। তো এই দুটোর মধ্যে ইন্টারসেকশন ইউনিয়ন করতে বলছে, তাহলে সি ইউনিয়ন ডি 2, 3 ইউনিয়ন 3, 5। তো আমাদের ইউনিয়ন করলে আসতেছে 2, 3, 5। সো আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এই নিয়ে আমাদের কি সেটের মোটামুটি ভেন চিত্র, উপসেট, তারপর সেটের তালিকা পদ্ধতি, মোটামুটি সবগুলো আলোচনা হয়ে গেল। তো আমরা এখন মোটামুটি সব আলোচনা করে ফেললাম। তো এখন আমাদের সেট সম্পর্কে আসলে কিছু সৃজনশীল প্রশ্ন আলোচনা করলেই আমাদের আলোচনা সেট সম্পর্কিত শেষ।
আসলে আমরা মোটামুটি এই 2 দিনের লেকচারে যেগুলো শিখলাম মোটামুটি সেট সম্পর্কে এগুলো জানা থাকলে আমাদের এনাফ। তো ভিউয়ার্স, আজকে আসলে আর বেশিক্ষণ না, কারণ আজকে সেট সম্পর্ক শেষ হলো। সামনের দিনের ক্লাসে আমরা হলো সেটের সৃজনশীল সম্পর্কে আলোচনা করব, তারপরে ফাংশনে যাব। আমরা ধীরে ধীরে আস্তে 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 আগাই, কারণ ধীরে ধীরে পার হওয়াটাই ভালো। কারণ এটা একটা কচ্ছপের গল্প, কচ্ছপ আর খরগোশের গল্প ছিল। খরগোশ অতি দ্রুত, কিন্তু খরগোশ অতি দ্রুত যা ঘুমাইছিল, কচ্ছপ আস্তে আস্তে চলতেই ছিল। আমরা যদি ধীরে ধীরে চলতে থাকি তাহলে আমরাই সাকসেসফুল হবো, অত দ্রুত চলে লাভ নাই। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।